একটা সমঝোতা হবে হবে এরকম পর্যায়ে যখন আসছে তখন হরমুজ প্রণালীতে উভয় পক্ষ তাদের পাল্টাপাল্টি আক্রমণের মাত্রা বাড়াচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি তারা ইরানে যাওয়ার পথে বা ইরানে যেতে ইচ্ছুক এরকম দুটো জাহাজকে, তেলের ট্যাঙ্কার যেগুলো বলা হয়, তেল বহন করে নিয়ে যাবে বড় বড় দুটো জাহাজকে তারা ধ্বংস করেছে। আর ইরানের দাবি তারা দুটো জাহাজ আটক করেছে। উভয় পক্ষের এই দাবি পাল্টাপাল্টি হামলা। আবার ইরানের গণমাধ্যম বলছে হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনী এবং ইরানি নৌবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি ব্যাপক গোলাবর্ষণ হয়েছে আজকে। এর আগে গতকাল রাতেও মার্কিন বাহিনী এবং ইরানি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। এই হামলাগুলো কেন হচ্ছে এর জবাব যদি আমরা পেতে চাই, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেখতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যখনই ইরান কোনো একটা সমঝোতার কাছাকাছি যায় তখনই কেন যেন তারা মনে হয় সমঝোতা চায় না, এজন্য হঠাৎ করেই এই সমঝোতা যেন ভেঙে যায় সেরকম ভাবে আক্রমণ চালায়। এখন তার প্রশ্ন হচ্ছে, এটা কি আসলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে সমঝোতার আগে আগে আরো বেশি ইরানের উপরে চাপ সৃষ্টি করার জন্য করছে, নাকি আসলেই তারা সমঝোতা চায় না এবং এই সমঝোতা না হোক এজন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অন্য কেউ চাপ দিচ্ছে? ঠিক তার এই প্রশ্নই আমাদের এখানে করা দরকার। যেই মুহূর্তে ইরান এবং আমেরিকা সমঝোতার কাছাকাছি চলে এসেছে, ইরান আমেরিকাকে অনেক বিষয়ে ছাড় দিচ্ছে, আমেরিকা ইরানকে অনেক বিষয়ে ছাড় দিচ্ছে। যেমন ধরুন, ইরান বলছে সে তার পরমাণু অস্ত্রের ক্ষেত্রে পুরোপুরি ছাড় দিবে না, কিন্তু কিছু কিছু বিষয়ে ছাড় দিতে রাজি আছে। আবার আমেরিকা ইরানের কাছ থেকে একেবারে শুরুর দিকে যেই ধরনের দাবিগুলো করেছিল সেই দাবি থেকেও সে সরে এসেছে। সুতরাং উভয় পক্ষই মোটামুটি অনেকটা সমঝোতায় যেন আসতে পারে সেটার কাছাকাছি কিছু শর্ত নিয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে এই হামলা পাল্টা হামলা, হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা বাড়ানো পেছনে কারণ কি? এর বাইরেও আমেরিকা এবং ইরানের মধ্যে যে প্রস্তাব এবং পাল্টা প্রস্তাব, সেই প্রস্তাব পাল্টা প্রস্তাবের মধ্যে কি কি আছে? আমেরিকা ইরানের কাছে 14 পয়েন্টের একটা ডকুমেন্ট পাঠিয়েছে। সেই ডকুমেন্টে ইরানকে আমেরিকা বলছে যে তোমরা কোনো ধরনের পরমাণু অস্ত্র তৈরি করবে না, সেটা সরাসরি ঘোষণা দিতে হবে, এবং আগামী কমপক্ষে 12 বছর তোমরা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না, সেটাও নিশ্চিত করতে হবে। এছাড়াও তোমাদের কাছে যে 440 কেজি সমৃদ্ধ করাই ইউরেনিয়াম আছে সেটা আমাদের হাতে দিয়ে দিতে হবে। আর এর বিপরীতে, এটার পরিবর্তে এটা দিলে কি ফলাফল হবে? আমেরিকা আস্তে আস্তে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিবে এবং ইরানের যে পরিমাণ সম্পদ জব্দ করে রেখেছে, কয়েক বিলিয়ন বা 100-150 বিলিয়ন, সেই সম্পদটা তারা ছেড়ে দিবে এবং ইরানের উপরে বর্তমানে যে নৌ অবরোধ আছে সেটা ছেড়ে দিবে। এখন ইরান বলছে যে আমি বর্তমানে আমেরিকা যে প্রস্তাবগুলো দিয়েছে সেই প্রস্তাবগুলো আমাদের পুরোপুরি মানার মতো পরিস্থিতি নেই। ইরানের কথা হচ্ছে যে আমরা পরমাণু প্রকল্প থামিয়ে রাখতে পারি, পরমাণু অস্ত্র বানাবো না এটা নিয়েও নিশ্চয়তা দিতে পারি, কিন্তু আমার সমৃদ্ধ করা ইউরেনিয়াম আমেরিকার হাতে ছেড়ে দেওয়া সেটা আমি দেব না। আর আমার যে পরমাণু প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোকে পুরোপুরি ধ্বংস করে দেয়া সেটাও আমি দেব না। এর বাইরে যেগুলো আছে
সেগুলো মেনে নেওয়া সম্ভব। এখন এই যে কাছাকাছি একটা জায়গায় তারা এসেছে এবং এটার উপরে ভিত্তি করে হরমুজ প্রণালী খুলে দেওয়ার যে প্রস্তাব বা খুলে দেওয়ার যে পর্যায়ে তারা এসেছে, সেই পর্যায় থেকে এখনো পর্যন্ত ফাইনাল কোনো জায়গায় এসে পৌঁছতে পারেনি। আমেরিকার এই 14 পয়েন্টের প্রস্তাবের উত্তরে ইরান 9 পয়েন্টের একটা প্রস্তাব পেশ করেছে। ইরান সেই 9 পয়েন্টের প্রস্তাবে বলেছে যে আগে এই যে যুদ্ধবিরতি আছে এটাকে 2 মাসের একটা যুদ্ধবিরতিতে নিয়ে যেতে হবে, আর সেই যুদ্ধবিরতিটাকে পুরোপুরি একটা যুদ্ধ শেষ করার শান্তি চুক্তিতে রূপান্তরিত করতে হবে। যেমন আমেরিকার প্রস্তাবে একেবারে পুরোপুরি একটা শান্তি চুক্তির কথা নেই, আর আমেরিকার এবং ইরানের মধ্যে এটাকে পুরোপুরি একটা শান্তি প্রস্তাবে রূপান্তরিত করতে যত আলোচনা করা দরকার, যা করা দরকার, যত সিদ্ধান্ত নেওয়া দরকার, সব 30 দিনের মধ্যে নিয়ে একটা ফাইনাল সিদ্ধান্তে আসতে হবে। পরবর্তীতে ইরানের উপরে কোনো ধরনের আক্রমণ করতে পারবে না সেটা নিশ্চিত করতে হবে। আমেরিকার সৈন্যদের ইরানের আশেপাশের জায়গাগুলো থেকে সরে যেতে হবে। ইরানের অর্থ বা সম্পদ যেটা জব্দ করা হয়েছে সেটাকে ছেড়ে দিতে হবে। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। যুদ্ধের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দিতে হবে এবং অন্য সব দেশে, যে সমস্ত দেশে ইরানের প্রক্সি আছে বা যে সমস্ত দেশে এখন আমেরিকা ইসরায়েলের যুদ্ধ চলছে, সেই সমস্ত দেশে যুদ্ধ বন্ধ করতে হবে। হরমুজ প্রণালী পরিচালনার জন্য একটা আন্তর্জাতিক বা আঞ্চলিক মেকানিজম তৈরি করতে হবে, যেই মেকানিজমের নেতৃত্বে থাকবে ইরান। এখন এই যে ইরানের 9 পয়েন্ট বা 10 পয়েন্টের যে প্রস্তাব, এই প্রস্তাবে ইরান পরমাণু ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইউরেনিয়াম হস্তান্তর করবে, এটা কোনোভাবেই সে মেনে নিচ্ছে না, মেনে নিবে না। এখন জিনিসটা হচ্ছে তাহলে একটা শান্তি চুক্তি হওয়া সম্ভব কিনা? হওয়া সম্ভব। শান্তি চুক্তির কাছাকাছি চলে এসছে, যুদ্ধ প্রায় শেষ। এখন যেটা চলছে সেটা হচ্ছে এই যুদ্ধের শেষে শান্তি প্রস্তাবে বা শান্তি চুক্তিতে একে অপরের উপরে কতটা চাপ সৃষ্টি করতে পারে এবং হরমুজ প্রণালী নিয়ে পরবর্তীতে বিশ্বে কি ধরনের একটা হরমুজ প্রণালীর উপরে কে কতটুকু কন্ট্রোল করতে পারে সেটার প্রচেষ্টা, এটা আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, এই ইরানের বিষয়ের বাইরেও আরো বিশ্বে অনেক ঘটনা ঘটছে, ঘটনা ঘটবে, সেগুলো নিয়েও একটু কথা বলা দরকার। আজকে সন্ধ্যায় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, আমার বাড়ি পটুয়াখালী, কলাপাড়া থেকে, কক্সবাজার এবং কুয়াকাটা থেকে বিভিন্ন মানুষ ভিডিও তুলে পাঠিয়েছেন। ভিডিওটা হচ্ছে বাংলাদেশের আকাশে, মনে হচ্ছে পশ্চিম আকাশে একটা মিসাইল সদৃশ্য বস্তু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, এরকম একটা ভিডিওটা অনলাইনে ছড়িয়ে পড়ে, আমার কাছে অনেকে পাঠান। আমাদের খুব মানে প্রিয় একজন দর্শক এবং একজন ভাই, আমাদের একজন ফ্যাক্ট চেকিং কোর্সের ছাত্র, তিনিও আমার কাছে ভিডিওটা পাঠিয়েছেন এবং এটার উপরে তিনি রিসার্চও করেছেন। সাথে সাথে আমি সময় পাইনি ভিডিওটা চেক করার। পরবর্তীতে যেটা বোঝা গেছে সেটা হচ্ছে খুব সম্ভবত ভারত সাগরে একটা মিসাইল টেস্ট করেছে। 3000 বা 3500 কিলোমিটার রেঞ্জের মধ্যে সে একটা নোটাম জারি করেছে যে এই এরিয়াতে কোনো ধরনের জাহাজ এই সময়ের মধ্যে যেন না ঢুকে, একটা নির্দিষ্ট সময় করে ভারত সেটা জারি করেছে। খুব সম্ভবত সেই ভারতের মিসাইল টেস্টের দৃশ্য বা সেটার ঘটনাটি বাংলাদেশের আকাশে আজকে সন্ধ্যার সময় দেখা গেছে, এটা আমার কাছে মনে হয়েছে। এটা নিয়ে বিভিন্ন ধরনের খবর আছে বাংলাদেশে, পত্রপত্রিকাতে স্পষ্ট কেউ কিছু বলছে না। আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে কিছু খবর করা হয়েছে, কিন্তু এটা খুব সম্ভবত ভারতের মিসাইল টেস্টের দৃশ্য হতে পারে। গেল সেটা। মিসাইলের কথা আসলো, এখানে ফ্যাক্ট চেকিং এর কথা আসলো, এজন্য ফ্যাক্ট চেকিং এর কথাটা আগে একটু বলে নিই, মিসাইল নিয়ে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো।
ফ্যাক্ট চেকিং আমাদের অনেকগুলো কোর্সের একটি, আমাদের সাংবাদিকতার কোর্স, টার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্স এবং ফ্যাক্ট চেকিং কোর্স এগুলো চলছে, ভর্তিও চলছে। ফ্যাক্ট চেকিং কোর্সের সর্বশেষ যে কোর্সটি এখন শুরু হবে সেটার ভর্তি একেবারে শেষ পর্যায়ে, আপনারা চাইলে ভর্তি হতে পারেন আমাদের ফ্যাক্ট চেকিং কোর্সে। এবং সাংবাদিকতা আর টার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্সেও ভর্তি চলছে। নতুন কোর্সগুলো শুরু হলে আপনারা সেখানে যুক্ত হতে পারেন, তবে ভর্তিটা এখনই হয়ে রাখতে পারেন। ভর্তির জন্য কোথায় যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে। এবারে আমি মিসাইল নিয়ে কিছু কথা বলি। তুরস্ক গত কয়েকদিন আগে তার একটা আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অর্থাৎ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে, যেটার পাল্লা হচ্ছে ৬,০০০ কিলোমিটার। ৫,০০০ কিলোমিটারের বেশি হলেই এটাকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বলা হয়। সেই দিক থেকে তুরস্কের এই ব্যালিস্টিক মিসাইল এর গতি এবং এর পাল্লা সবকিছু মিলিয়ে এটাকে বলা হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অস্ত্র। এখন এই অস্ত্র দিয়ে তুরস্ক কি করবে, এই অস্ত্রের পরীক্ষা হয়েছে কিনা, এই অস্ত্র আসলেই তুরস্কের কাছে আছে কিনা, এই অস্ত্র থাকলে তুরস্ক কি করবে, না থাকলে কি করবে, কার বিরুদ্ধে এই অস্ত্র তুরস্ক ব্যবহার করবে, এরকম অনেক ধরনের কথা, অনেক ধরনের প্রশ্ন আপনাদের কাছ থেকে পাচ্ছি। এই অস্ত্রের পরীক্ষা তুরস্ক এখনো পর্যন্ত করে নাই যতটুকু জানা যাচ্ছে, অর্থাৎ তুরস্ক ঘোষণা করে না। ঘোষণা না দিয়ে এই অস্ত্রের পরীক্ষা করা সম্ভব না, কারণ হচ্ছে একটু আগে যেটা বললাম যে ভারত যখন ৩,৫০০ কিলোমিটার এরিয়ার মধ্যে সে নোটাম জারি করেছে, তখন ধারণা করা হয় যে সে এই রেঞ্জের বা এর কাছাকাছি রেঞ্জের একটা মিসাইল পরীক্ষা চালাবে। ঠিক সেইভাবে তুরস্ক যদি এই ধরনের কোনো মিসাইল পরীক্ষা চালায় তাহলে তার নোটাম জারি করতে হয়। এরকম নোটাম জারি করার জায়গা তুরস্কে নেই, একটা আছে, সেটা হচ্ছে তুরস্কের মিত্র রাষ্ট্র সোমালিয়াতে। কিন্তু সোমালিয়া থেকে এই ধরনের কোনো নোটাম জারি করা হয়েছে এখনো পর্যন্ত আমাদের নজরে আসে নাই। সেই দিক থেকে বলা যায় যে এই মিসাইলের পরীক্ষা হয় নাই। তাহলে এই মিসাইল কি জাস্ট একটা হচ্ছে শো? না, শো না। পরীক্ষা হওয়ার আগে এই ধরনের মিসাইল তৈরি করার যে সক্ষমতা, যে নো হাউ, যে টেকনোলজি যেগুলো দরকার, সেই জিনিসগুলো অর্জন করা এবং এটার তৈরি করার ক্ষমতাটা অর্জন করা, যে হ্যাঁ আমি এটা ঘোষণা দিচ্ছি এবং এটা তৈরি করার ক্ষমতা আমি অর্জন করেছি, এটা একটা বড় ব্যাপার। বড় ব্যাপার এই জন্য যে আপনি এর আগের ধাপগুলো যদি শেষ করতে পারেন, যে এর আগে আপনার ১,০০০ কিলোমিটার, ১,৫০০ কিলোমিটার, ২,০০০ কিলোমিটার ব্যালিস্টিক মিসাইল, সর্বপাল্লার ব্যালিস্টিক মিসাইল, এগুলো আপনি যদি সফলভাবে করেন, পরবর্তীটা আপনি এটাকে ল্যাবরেটরিতে আপনি করার পরে বলতে পারেন যে হ্যাঁ আমার মোটামুটি এটা আমি তৈরি করার বা এই প্রকল্প আমি ঘোষণা দিচ্ছি। সেটা তুরস্ক দেওয়ার মাধ্যমে আসলে তুরস্ক যে স্ট্র্যাটেজিক দিক দিয়ে এই সামরিক শিল্পে নিজেকে একটা, কি বলবো এটাকে, নিজেকে বিশ্বের 10টা বড় প্লেয়ারের মধ্যে যে ঢোকানোর জন্য অ্যাগ্রেসিভলি আগাচ্ছে সেটার প্রমাণ। তুরস্কের বাইকার একটা কোম্পানি, সেই বাইকার কোম্পানি তৈরি করেছে খিজির এলমা নামক একটা মানবহীন যুদ্ধ বিমান। সেই যুদ্ধ বিমান গত 2 বছর ধরে ব্যাপক পরিমাণে সে তার কয়েকটা প্রোটোটাইপ নিয়ে তারপরে হচ্ছে পরীক্ষা চালিয়েছে। সব ধরনের পরীক্ষা, আপনার ভূমিতে পরীক্ষা, আকাশে পরীক্ষা, ওড়ার পরীক্ষা, নামার পরীক্ষা, অটোনম পরীক্ষা, এভিয়নিক্স পরীক্ষা, অস্ত্র নিক্ষেপের পরীক্ষা, অস্ত্র বহনের পরীক্ষা, অস্ত্র নিক্ষেপে কতটা নিখুঁত সেটার পরীক্ষা, মানব চালিত যুদ্ধ বিমানের সাথে মানবহীন যুদ্ধ বিমানের যে সমন্বয় করে কিভাবে পরিচালনা হবে সেটার পরীক্ষা। এই পরীক্ষাগুলো চলছে এবং তুরস্ক হয়তোবা আগামী বছরই এই যুদ্ধ বিমান তার বিমান বাহিনীর কাছে হস্তান্তর করবে। কিন্তু গতকালকে তুরস্ক, খুব সম্ভবত আজকে এই কোম্পানিটি ঘোষণা দিয়েছে যে তারা ইন্দোনেশিয়ার সাথে একটা চুক্তি করেছে। ইন্দোনেশিয়াকে এই ধরনের যুদ্ধ বিমান দেয়ার চুক্তি করেছে তুরস্কের এই কোম্পানিটি। ইন্দোনেশিয়াকে তারা 12টা যুদ্ধ বিমান দেবে, যার সাপ্লাই দেওয়া শুরু হবে 2028 সাল থেকে।
অর্থাৎ তুরস্কের এই খিজিলেলমা যুদ্ধ বিমান, মানবহীন যুদ্ধ বিমান, যেটাকে বলা হয় 5th প্রজন্মের যুদ্ধ বিমান, মানবহীন যুদ্ধ বিমান, এটা তুরস্কের বাইরে এই প্রথম পেতে যাচ্ছে ইন্দোনেশিয়া। এছাড়াও তুরস্কের সাথে সৌদি আরবের দ্বিপাক্ষিক কিছু স্ট্র্যাটেজিক চুক্তি হচ্ছে। এটা নিয়ে দুই পক্ষ ব্যাপক পরিমাণে কাজ করছে, সামনে আগাচ্ছে, এবং তাদের এই হাই লেভেল স্ট্র্যাটেজিক যে ফোরাম, সেই ফোরামের মিটিং হচ্ছে, সেখানে নতুন নতুন চুক্তিগুলো হচ্ছে। এবং এই সব চুক্তির মধ্যে সবচাইতে বড় যে বিষয়গুলো সামনে আসে, একটা হচ্ছে সমরাস্ত্র বা প্রতিরক্ষা শিল্প, আরেকটা হচ্ছে জ্বালানি বা তেল গ্যাসের সেক্টর। ঠিক একইভাবে আলজেরিয়ার রাষ্ট্রপতি গতকাল তুরস্ক সফর করেছেন। তার তুরস্ক সফরে তুরস্কের রাষ্ট্রপতি তাকে নিজে বিমানবন্দরে গিয়ে লাল গালিচা বিছিয়ে তাকে সেখানে ব্যাপক পরিমাণে একটা জাঁকজমকপূর্ণ সংবর্ধনা করেছেন। এটা আসলে এরদোগান এর আগে খুব কাউকে করেন না। বিদেশের একজন রাষ্ট্রপ্রধান আসবে, তাকে পররাষ্ট্রমন্ত্রী বা ভাইস প্রেসিডেন্ট গিয়ে বিমানবন্দরে ওয়েলকাম জানাবে, অথবা আরো একটু নিম্ন লেভেলের অফিসাররাও যেতে পারে, পররাষ্ট্রমন্ত্রী অথবা আঙ্কারার যে গভর্নর, এরকম কেউ হতে পারে। তারপরে সে যখন রাষ্ট্রপতির যে ভবন অথবা কি বলে রাজপ্রাসাদ, সেখানে যখন ঢুকবে তখন তাকে সব ধরনের সংবর্ধনা দেয়া হয়। এটাই হচ্ছে তুরস্কের এ যাবৎকালে যতগুলো দেখেছি প্রায় সবগুলোই। কিন্তু এই আলজেরিয়ার প্রেসিডেন্ট তুরস্কে আসায় তুর্কি প্রেসিডেন্ট তাকে এই যে অতিরিক্ত মানে হচ্ছে একেবারে কি বলে এটাকে অভূতপূর্ব একটা সংবর্ধনা দেয়া বা সম্মান দেখানো, এটার পিছনে অবশ্যই কারণ আছে। কারণ হচ্ছে এখনো পর্যন্ত স্পষ্ট না শুধুমাত্র তারা কতগুলো সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে আমরা একত্রে সামরিক খাতে কাজ করব, আমরা একত্রে জ্বালানি খাতে কাজ করব, আমরা একত্রে শিক্ষা কাজে কাজ করব, আমরা একত্রে বাণিজ্যের দিকে কাজ করব, এরকম কিছু সমঝোতা চুক্তি। কিন্তু আসলে এর পেছনে সিরিয়াস কোনো কাজ হচ্ছে কিনা, যেমন ধরুন তুরস্ক বলছে যে আলজেরিয়া থেকে আমি তেল গ্যাস আরো বেশি কেনা এবং এই আলজেরিয়ার তেল গ্যাস সেক্টরে আরো বেশি কাজ করার আগ্রহ প্রকাশ করি। অর্থাৎ আলজেরিয়ার তেল গ্যাস উত্তোলনের ক্ষেত্রে হয়তোবা তুরস্কের যে জাহাজগুলো আছে সেগুলো অদূর ভবিষ্যতে কাজ করতে পারে। আর এই কোন দেশের তেল গ্যাস উত্তোলনে তুরস্কের জাহাজের কাজ করা মানেই হচ্ছে ওই দেশের সাথে সামরিক চুক্তি করা। কারণ সামরিক চুক্তি ছাড়া আপনি তেল গ্যাস উত্তোলনে বা তেল গ্যাস খুঁজতে জাহাজ পাঠাবেন না। ওই জাহাজের নিরাপত্তার জন্য আপনি বলবেন যে আমার নৌবাহিনীর জাহাজ পাঠানো দরকার ওই জাহাজকে নিরাপত্তা দিতে, যেটা সোমালিয়াতে হচ্ছে। ঠিক সেইভাবে কিছু কাজ আলজেরিয়াতে হতে পারে, আলজেরিয়ার সাথে হতে পারে। কারণ আলজেরিয়ার নিচের দিকের যে দেশগুলো, মালি, তারপরে হচ্ছে বুর্কিনা ফাসো, একদিকে নাইজেরিয়া, দেশগুলোতে ব্যাপক পরিমাণে সংঘাত চলছে এবং গৃহযুদ্ধের কাছাকাছি চলে যাচ্ছে দেশগুলো। সেই জায়গায় আলজেরিয়ার নিজের নিরাপত্তা নিশ্চিত করতে যেই ধরনের সফিস্টিকেটেড টেকনোলজি দরকার বা সামরিক সক্ষমতা দরকার, সেই ক্ষেত্রে এই ড্রোন টেকনোলজি হয়তোবা তুরস্ক আলজেরিয়াকে আরো বেশি দিবে এবং সেটার বিপরীতে তেল গ্যাস আলজেরিয়ার কাছ থেকে আরো বেশি কিনবে। কিনছে না যে তা না, আলজেরিয়া তুরস্ককে খুব সম্ভবত এলএনজি সরবরাহকারী দ্বিতীয় অথবা তৃতীয় বৃহত্তম দেশ, এটাকে আরো বাড়াতে চাইছে তুরস্ক। এই যে রিজিওনাল অথবা আঞ্চলিক সম্পর্কগুলো বাড়ছে আর সামরিক দিক থেকে তুরস্ক অ্যাগ্রেসিভ আগাচ্ছে, এটার পিছনে কারণ কি বা এটার ভবিষ্যৎ কি হতে পারে? যখনই এই সামরিক দিক থেকে দেশগুলো অ্যাগ্রেসিভলি আগায় তখন স্বাভাবিকভাবেই চাইলেও বা না চাইলেও তার শত্রু তৈরি হয়।
মিত্ররাও অনেক সময় তার বিরুদ্ধে দাঁড়ায়, তার অগ্রগতিকে ঠেকিয়ে দিতে চায়। এজন্য তুরস্কের এই সামরিক অগ্রগতি সবার জন্য হুমকি স্বরূপ হিসাবে দেখছে বড় বড় দেশগুলো। আমেরিকা এটাকে হুমকি স্বরূপ দেখছে, রাশিয়া এটাকে হুমকি স্বরূপ দেখছে, ইউরোপ এটাকে হুমকি স্বরূপ দেখছে। আবার অন্যদিকে বর্তমানে বিভিন্ন দেশে বা বিভিন্ন অঞ্চলে যে পরিমাণ যুদ্ধের দামামা বাজছে, আর রাষ্ট্রপ্রধানরা যেভাবে রাজনীতির সবকিছু উলঙ্গ করে দিচ্ছে, তাতে বিশ্বের বিভিন্ন দেশের অস্ত্র হাতে নেওয়া অথবা অস্ত্র তৈরি করা ছাড়া আর কোনো উপায় নেই। যে কারণে যেই সমস্ত দেশ ঐতিহাসিকভাবে বা গতানুগতিক ধারা হিসেবে নিরপেক্ষ ছিল, তারাও এখন পক্ষ বেছে নিচ্ছে। যেই সমস্ত দেশ আমরা অস্ত্র তৈরি করব না, আমরা সেনাবাহিনীর হাতে অস্ত্র তুলে দেব না, আমাদের সেনাবাহিনী শুধুমাত্র আমাদের অভ্যন্তরীণ প্রতিরক্ষায় ব্যস্ত থাকবে, সেই সমস্ত দেশও তাদের সেই ডক্ট্রিন বা সেই নীতিকে ঝেড়ে ফেলে এখন বলছে আমাদের অস্ত্র তৈরি করতে হবে এবং খুব দ্রুত অস্ত্র তৈরি করতে হবে। তার মধ্যে ইউরোপের জার্মানি সহ বিভিন্ন দেশ আছে, তার মধ্যে এশিয়ার জাপান সহ বিভিন্ন দেশ আছে, তার মধ্যে মধ্যপ্রাচ্যের সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশ আছে। তারা এভাবে চিন্তা করছে। এখন এই অস্ত্র তৈরি করা বা এই অস্ত্রের সেক্টরে ইনভেস্ট করে ফলাফল পাওয়াটা এরকম না যে আপনি আজকে সিদ্ধান্ত নিলেন, 3 দিনে ফ্যাক্টরি করলেন, 5 দিন পরে হচ্ছে সেখান থেকে মালামাল বের হওয়া শুরু করলো। বিষয়টা এরকম না। অস্ত্র সেক্টরে কাজ করার জন্য আপনি আজকে যদি সিদ্ধান্ত নেন, আপনি হয়তো ফলাফল পাবেন 20 বছর পরে। এই 20 বছর ধরে আপনার যে গ্যাপটা থাকবে, এই গ্যাপ পূরণের জন্য আপনার হয়তো বড় অস্ত্র তৈরিকারী দেশের কাছ থেকে অস্ত্র কিনতে হবে, অথবা উদীয়মান অস্ত্র তৈরিকারী দেশের কাছ থেকে অস্ত্র কিনতে হবে। আর যেহেতু বর্তমান সময়টা হচ্ছে এমন একটা সময় যেখানে বড় অস্ত্রের চেয়ে বড় অস্ত্রের হুমকি আর ছোট অস্ত্রের কার্যকারিতা অনেক বেশি। বড় অস্ত্র দেখে আপনি হুমকি দিতে পারেন, কিন্তু ছোট অস্ত্রের যে কার্যকারিতা সেটা বর্তমানে যতটা জায়গাতে যুদ্ধ চলছে সব জায়গায় দেখা যাচ্ছে। শুধুমাত্র যদি আমরা লেবানন এবং ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার কথাই চিন্তা করি, লেবাননের হিজবুল্লাহ এবং ইসরায়েলের সেনাবাহিনীর মধ্যে, যেই ইসরায়েলের সেনাবাহিনী লেবাননের দক্ষিণ অঞ্চলে ঢুকে এড়িয়ে তছনছ করে দিয়ে তারপরে হচ্ছে সেটা দখল করে রেখেছে, সেই ইসরায়েলের সেনাবাহিনীর উপরে হিজবুল্লাহ যেভাবে নর্মাল বাজারে কিনতে পাওয়া ড্রোন দিয়ে আক্রমণ করছে, সেই ড্রোনকে পর্যন্ত জ্যাম করতে পারছে না, ডিটেক্ট করতে পারছে না ইসরায়েলের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। কারণ কি? কারণ শুধুমাত্র একটা কিছুতে, সেখানে ছোট্ট একটা জিনিসে তারা পরিবর্তন নিয়ে আসছে, যে আমরা এই ড্রোনগুলো জিপিএস সিস্টেম দিয়ে পরিচালনা করব না, আমরা তার দিয়ে পরিচালনা করব। তো এই ধরনের ছোট ছোট টেকনোলজিতে অল্প অল্প পরিবর্তন নিয়ে এসে বড় বড় ফলাফল পাওয়া সম্ভব, সেরকম একটা সময়ে আমরা প্রবেশ করেছি। এই সময়ে বা এই সিচুয়েশনে বড় বড় দেশগুলো যারা ঐতিহাসিকভাবে ব্যাপক পরিমাণে এবং বড় বড় অনেক একেবারে লেটেস্ট টেকনোলজি দিয়ে বিশাল বিশাল অস্ত্র তৈরি করত, তারা হুটহাট করেই এই ছোট অস্ত্র তৈরির দিকে যাচ্ছে না, যেতে পারছে না। এই কারণে যে সমস্ত দেশ এই নতুন নতুন টেকনোলজির অস্ত্র খুব দ্রুত তৈরি করে ফলাফল নিচ্ছে, তারা বিশ্বের বর্তমান যে অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, সেই অনিশ্চয়তায় তারা একটা ভরসার আধার হচ্ছে। ইউরোপ তুরস্ককে দেখতে পারে না, নতুন জিনিস না, কিন্তু তারপরে ইউরোপ বলছে বর্তমান যে পরিস্থিতি, ন্যাটো এবং আমেরিকার যে সিদ্ধান্ত বা যে চিন্তা ভাবনা, যে স্টাইলে তারা চলাফেরা করছে, তাতে ইউরোপের নিজের নিরাপত্তা নিজেরই নিশ্চিত করতে হবে। কিন্তু তার নিরাপত্তার জন্য যে পরিমাণ এবং যত দ্রুত তার টেকনোলজি দরকার, তার অস্ত্র বা এই অস্ত্রের সাপোর্ট দরকার, সেটা তার কাছে যথেষ্ট না, অন্তত আগামী 10 থেকে 15 বছরের। বাইরে থেকে কিনতে হবে।
ইউরোপের বাইরে থেকে কেনার মতো দেশ আছে চীন। ইউরোপ চীনের কাছ থেকে এটা কিনতে চায় না। ইউরোপ তার নিজের এবং তার আশেপাশের যেই সমস্ত জায়গাগুলো আছে সেখান থেকে এই অস্ত্র তৈরি করে নিয়ে আসতে চায়। এজন্য ইউরোপের পোল্যান্ড এবং ইউক্রেনকে খুব দরকার, কারণ এই দুই দেশে কম খরচে প্রচুর পরিমাণে অস্ত্র তৈরি করার মতো জনবলও আছে এবং তাদের অবকাঠামো আছে। আরেকটা দেশ আছে ইউরোপের পাশে, সেটা হচ্ছে তুরস্ক, যার জনবল আছে, অবকাঠামো আছে, ইতিমধ্যে প্রমাণও হয়েছে। এই কারণে দেখবেন যে তুরস্কের সাথে স্পেনের সামরিক চুক্তি হচ্ছে, তুরস্কের সাথে ইতালির সামরিক চুক্তি হচ্ছে, তুরস্কের সাথে ব্রিটেনের সামরিক চুক্তি হচ্ছে, তুরস্কের সাথে আরো ছোট ছোট কিছু দেশের সামরিক চুক্তি হচ্ছে এবং সেই সমস্ত দেশ তুরস্কের কাছ থেকে অস্ত্র কিনছে, তুরস্কের সাথে টেকনোলজি শেয়ার করছে, তুরস্ক তাদের সাথে টেকনোলজি শেয়ার করছে। একই সাথে যেই সব দেশ তুরস্কের উপরে অস্ত্রের নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল তারা আবার এখন নিষেধাজ্ঞা তুলেও নিচ্ছে। তারা তুরস্ককে ভালোবেসে এটা করছে না, এটা করছে তারা এমন একটা পরিস্থিতিতে পড়েছে যে তাদের আর কোনো উপায় নেই। বিশ্বের রাজনীতিটাই এরকম। আপনি যদি বিশ্ব রাজনীতি দেখেন, বিশ্ব রাজনীতিতে আপনি কারোর সাথে যখন মিত্র হবেন, জাস্ট হচ্ছে তাকে ভালোবেসে আপনি মিত্র হচ্ছেন না, আপনার উপায় নেই। অথবা সে যদি আপনার সাথে মিত্র হয় তাহলে তার এখানে স্বার্থ আছে এজন্যই হচ্ছে, বা তার এটা ছাড়া অন্য কোনো উপায় নেই এজন্যই হচ্ছে। কেউ যদি আপনার কাছ থেকে ব্যাপক পরিমাণে গার্মেন্টস কিনে, রেডিমেড যে পোশাক সেটা কিনে, আপনাকে ভালোবাসছে এজন্য কিনছে না, সে কিনছে ওই পোশাকগুলো এর চেয়ে কম দামে এত ভালো কোয়ালিটিতে আর কোথাও থেকে সে পাচ্ছে না। কেউ যদি আপনাকে কোনো একটা জোটে নেয়ার জন্য জোরাজুরি করে তাহলে সেই জোটে আপনাকে নিয়ে সে তার পক্ষে ভোট দেওয়াতে পারবে এজন্যই নিচ্ছে, সে আপনাকে ব্যাপক পরিমাণে ভালোবাসছে এটার জন্য না। এটা আপনি আন্তর্জাতিক জোটেও বলতে পারেন, এটা আঞ্চলিক জোটের ক্ষেত্রেও বলতে পারেন। এই যে আরব দেশগুলোর মধ্যে যে জোট, একে অপরকে যথেষ্ট পরিমাণে ভালোবাসার কারণে এই জোট না, একে অপরকে দরকার, নিরাপত্তার জন্য দরকার, বাণিজ্যের জন্য দরকার, জাস্ট সেই কারণে। এজন্য দেখা যায় যখন এই দরকারটা হচ্ছে অন্য কেউ পূরণ করতে পারে তখন সে জোট ছেড়ে দেয় বা এই জোটের মধ্য থেকেই আবার কারো বিরুদ্ধে যায়। এজন্য এই অঞ্চলে, ঠিক আছে, তুরস্ক একটা উদীয়মান রাষ্ট্র, এটাকে অনেকেই হচ্ছে ভালোবাসবে না, বাসতে চাইবে না, এর অগ্রগতি উন্নতি দেখে ঈর্ষা হবে, তাকে দমিয়ে রাখার চেষ্টা করবে, কিন্তু যদি না পারে তখন তার সাথে চুক্তি করতে, ওই শক্তির সাথে একত্রে বসবাস করতে বাধ্য হবে। এটাই হচ্ছে বাস্তবতা। ঠিক একইভাবে আমি সারাদিন হয়তো আরব দেশগুলোকে গালাগালি করছি, এই সেই অমুক সমুক বিভিন্ন ধরনের তাদের বিরুদ্ধে, কিন্তু দিন শেষে আপনি তার কাছে যেতে বাধ্য। আপনার লক্ষ লক্ষ শ্রমিক সেখানে, আপনাকে এইভাবে এত শ্রমিক নেয়ার দেশ আপনি আর পাচ্ছেন না। সুতরাং এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু আমাদের এই যে আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক যে রিলেশনগুলো আমরা বিশ্লেষণ করি সেখানে এটা থাকা দরকার। আমেরিকা তারপরে চীন, তাদের মধ্যে লড়াই, আমেরিকা রাশিয়া তাদের মধ্যে লড়াই, কোন জায়গা পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত